জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে তারা তাদের জয়লাভের মধ্য দিয়ে আজকে তারা শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠন করলো। আজকে আমার সাথে আছেন দৈনিক জাতীয় অর্থনীতির রিপোর্টার জয় চক্রবর্তী। আজকে তার থেকেই জানার চেষ্টা করব সার্বিক নির্বাচনের পরিস্থিতি এবং কেমন হলো মন্ত্রিসভা এবং কেমন হলো নতুন যারা সংসদ সদস্য হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে কথা বলবেন জাতীয় সংসদে। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি তো পুরো নির্বাচন কাভার করেছেন, কীরকম দেখলেন আসলে নির্বাচনটা? আসলে এই নির্বাচনটা হচ্ছে মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা 24 যে জুলাই যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানকে ধারণ করে আসলে এই সংসদ নির্বাচনটা। এবং এই সংসদ নির্বাচনে যারাই প্রার্থী হয়ে আসছেন, আমি একটা কথাই তাদের মুখে বারবারই শুনেছি, তারা সবসময় তরুণদের আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিয়েছে। যেমন যেমন সব দলের রাজনৈতিক দলের বলেন, জামাতে ইসলাম বলেন, এনসিপি বলেন, বা যে জোটগুলি ছিল, সর্বোপরি বড় দল ছিল বিএনপি, সবাই কিন্তু তরুণদের যে একটা আকাঙ্ক্ষা ছিল, তরুণদের যে একটা মানে ইচ্ছা ছিল যে আগামী সংসদ নির্বাচন, যেহেতু 17 বছরের একটা ফ্যাসিবাদী শাসন আমল ছেদ করে একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করছে। অলরেডি আমাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও কিন্তু বলে দিয়েছেন যে সবার আগে বাংলাদেশটি হতে হবে এমন একটি বাংলাদেশ যেটি হবে সবার আগে বাংলাদেশ। তো আমি আসলে এই বিগত 1-2 মাস ধরে নির্বাচন নিয়েই কাজ করেছি। আপনি আমার সহকর্মী, আপনিও ভালো জানেন। তো আমার কাছে মনে হচ্ছে যে যেই মন্ত্রিসভাটা গঠন করা হয়েছে আজকে, সেটি একদমই এক নতুন এবং প্রবীণদের সংমিশ্রণের মন্ত্রিসভা। যেমন আমরা বিগত বছরগুলিতে দেখতাম যে যারা 2008 সালে মন্ত্রী হতো, তারা 2024 সালেও মন্ত্রী হয়েছে। নতুনদেরকে তেমন কোনো মানে স্থান দেওয়া হয়নি। এই মন্ত্রিসভায় একটা জিনিস দেখলাম কি, যেমন ইশাক হোসেন, তারপর যে হলো ববি হাজ্জাজ, তারপর ব্যারিস্টার আন্তরিক রহমান পার্থ, ওনাদের মতো নেতারা উঠে আসছে। আশা করি এবারের মন্ত্রিসভাটা সবকিছু মিলিয়ে আগামী 5 বছরের জন্য বাংলাদেশের জন্য ভালোই হবে। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে? আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এই মন্ত্রিসভায় অনেক অভিজ্ঞ লোক জায়গা পেয়েছে, সেই সাথে আমরা দেখেছি অনেক তরুণরাও জায়গা পেয়েছে। এর মধ্যে বলা যায় হচ্ছে আমিনুল ইসলাম, উনি কিন্তু হেরে গিয়েও কিন্তু ওনার আসন থেকে হেরে যাওয়ার পরেও কিন্তু উনি কিন্তু প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই যে আমি একটা আপনাকে ইন্টারাপ্ট করি, এই যে বিএনপি যারা মন্ত্রিসভা যারা গঠন করলো, এবং বিএনপি কিন্তু আসলে ত্যাগীদেরকে কিন্তু মূল্যায়ন করছে। যেমন আমিনুল হক, তার আসনে হেরে যাওয়ার পরও তাকে কিন্তু টেকনোক্রেট মন্ত্রী হিসাবে দেওয়া হয়েছে। আসলে এই যে মানে ত্যাগীদের, রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতিতে যদি ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়, তাহলে কিন্তু রাজনীতি কিন্তু আসলে দেশের জন্য, ওই নেতারা দেশের জন্য কিন্তু আসলে ভালো কিছু করবে। শুধু ত্যাগীদের না, ত্যাগীদের সাথে আমরা দেখেছি তার অভিজ্ঞ, সে কিন্তু বাংলাদেশের জাতীয় দলের গোলকিপার ছিলেন। আমরা যতটুকু ধারণা করছি সে হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী হতে পারেন। তো সেই জায়গা থেকে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। আসলে সবকিছু মিলায় আমরা দেখছি অনেকটাই ভালো পরিস্থিতি। এখন মানুষের চাহিদা বা মানুষের ম্যান্ডেট নিয়ে তারা কতটুকু কাজ করতে পারে, এটাই হচ্ছে দেখার বিষয়। আর সবথেকে বড় কথা, এই টেকনোক্রেট মন্ত্রী অনেকে বোঝে না। আপনি যদি এটা একটু টেকনোক্রেট বিষয়টা হচ্ছে আমার প্রবীণ মানে যারা অভিজ্ঞ থাকবে, বাট নির্বাচিত, যেমন আমিনুল হক, উনি অনেক অভিজ্ঞ, অনেক হয়তো হেরে গেছে রাজনীতিতে, মানে ভোটের মাঠে জয় পরাজয় থাকবে, হেরে গেছে। তো ওনার অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে তো বিএনপি মনে করছে যে উনি আসলে একটা মন্ত্রণালয় চালাতে পারবে, এই জন্য ওনাকে টেকনোক্রেট দেওয়া হয়েছে আর কি, টেকনোক্রেট মন্ত্রিসভায় দেওয়া হয়েছে। হ্যাঁ, এর মধ্যে আমরা অনেক আলোচনায় শুনছিলাম রুহুল কবির রেজভী আসার কথা, বা মির্জা আব্বাস, তারা আসলে কিন্তু মন্ত্রিসভায় অনেক জায়গা পান নাই, বা নজরুল ইসলাম, উনিও কিন্তু মন্ত্রিসভায় জায়গা পান। এইটা আসলে এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের যে মন্ত্রিসভাটা, এটা সম্পূর্ণটা একটা চমক। আমরা গত 2 দিন ধরে ভোটের পরের থেকেই অনেক গুজব আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি যে উনি মন্ত্রী হচ্ছেন, এই মন্ত্রী হচ্ছেন। আসলে সম্পূর্ণ মন্ত্রণালয়, কে কোন মন্ত্রণালয় পাবে, কে কোন দায়িত্ব পাবে, সম্পূর্ণটাই ছিল তারেক রহমানের উপরে, মাননীয় প্রধানমন্ত্রীর উপরে। উনি যেটি ভালো মনে করেছেন, উনি যার হাতে যেই দায়িত্ব দিয়েছেন, আশা করি, আমার কাছে মনে হচ্ছে যে 24 যে জুলাই অভ্যুত্থানের পরে যেই বাংলাদেশ, যে স্পিরিট, সেই স্পিরিট নিয়ে আগামীর যারা সংসদ সদস্য হয়েছেন, আগামীর যারা প্রতিমন্ত্রী যারা হয়েছেন, মন্ত্রী যারা, তারা কাজ করবেন। এবং আর সব কথা বলতে কি, আসলে তরুণদেরকে সাথে নিয়ে কাজ করতে হবে। এই তরুণরাই বাংলাদেশ, এই যে সবার আগে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর যে উক্তিটি, আমি তো বিগত বেশ কয়েক মাস ধরে বিএনপি বিটটা ফলো করে গেছি। তো তারেক রহমানের একটা জিনিস আমার খুব ভালো লাগছে, উনি আসলে ইয়াং এনার্জেটিক একটা লোক।
যেটা যেটা একদম সত্য কথা। উনি ইয়াং এনার্জেটিক এবং ওনার কাছে উনি সবার সাথে সবার কাছে যায়, সবার সাথে মিশতে পারে এবং তরুণদেরকে নিয়ে উনি কাজ করতে চায়। এবং ওনার যে বহর থাকে, যে গাড়ি বহর থাকে, ওনার যে মানে সঙ্গীরা থাকে, সবাই কিন্তু সবাই কিন্তু গ্রহণযোগ্য অনেকেই। আপনি আমরা যেটা দেখলাম যে উনি দেশে ফেরার 49তম দিনের মাথায় উনি কিন্তু নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে। এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটাই নতুন বলা যায়। আর সব থেকে বড় কথা আমরা যেটা দেখেছি যে উনি যেটা মানে তরুণদেরকে নিয়ে যেভাবে কাজ করছেন, আর বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘ 36 বছর পর কিন্তু আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছি। হ্যাঁ, এটাই আসলে এমনই হওয়া উচিত যে স্বৈরতন্ত্রটাকে আসলে বাদ দিয়ে ফেলে নতুন করে, যেমন এই 5 বছর প্রধান বিএনপি, পরে আবার 5 বছর পর নির্বাচন হয়, পরে আবার অন্য কোনো দল আসবে, তো স্বৈরতন্ত্রটা সম্পূর্ণ বাদ দিয়ে নতুন এই ধারার বাংলাদেশটা চলতে থাকে। যেমন এইবারের ভোটটা দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে এবং তারপর মন্ত্রিসভা হলো, আজকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নিলেন। তো আমি ওভারঅল একটা জিনিসে বলবো যে দেশের জন্য যেটা ভালো হয়, দেশের সকলের জন্য যেটা ভালো হয়, এটা একক সিদ্ধান্ত না নিয়ে সবার সাথে বসে দেশ চালানো দরকার। দর্শক, আজকে গঠিত হলো মন্ত্রিসভা, তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন এবং দীর্ঘ 17 বছর পর বিএনপি সরকার এই প্রথম আমাদের পেছনে যে সংসদ ভবনটি দেখতে পাচ্ছেন, সেই মহান সংসদে গিয়ে জনগণের হয়ে কথা বলবেন। দর্শক, দৈনিক জাতীয় অর্থনীতির পাতায় চোখ রাখুন। আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করে রাজনৈতিক দলেরা, কিভাবে গঠিত হয় আগামীর বাংলাদেশ, সেটি আমি জয় চক্রবর্তী এবং আমার সহকর্মী সাজ্জাদুল ইসলাম আপনাদেরকে সবসময় জানাবে।